সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। পানি নিয়ে নতুন ধরনের যুদ্ধে লিপ্ত হচ্ছে ভারত ও চীন, না চাইলেও জড়িয়ে পড়তে হবে বাংলাদেশকে। স্যাটেলাইটের সাহায্য নিয়ে ফাকরি জাদেকে হত্যা করা হয়েছে, দাবি IRGCর। রক্তপিপাসুরা ফিলিস্তিনিদের অস্তিত্বহীন করতে মরিয়া, ইসরায়েলের তীব্র সমালোচনা করলেন সৌদি প্রিন্স। আর্মেনিয়ায় তীব্র বিক্ষোভ, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি। সাম্রাজ্যবাদী চরিত্রের দিক দিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে পার্থক্য নেই, বললেন ইরানের বিচার বিভাগের প্রধান। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হারাম, বললেন লেবাননের শীর্ষ আলেম। ভেনেজুয়েলায় আরও 10 জাহাজ তেল পাঠাচ্ছে ইরান। এবং সবশেষে জানাবো, যে কোনো হঠকারিতার ব্যাপারে যুক্তরাজ্য ও ভারতকে সতর্ক করে দিল চীন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পানি নিয়ে নতুন ধরনের যুদ্ধে লিপ্ত হচ্ছে ভারত ও চীন, না চাইলেও জড়িয়ে পড়তে হবে বাংলাদেশকে। দক্ষিণ এশিয়ান ড্রেনেজ সিস্টেমের একেবারে নিচে থাকা বাংলাদেশ থেকে বহুদূরে শুরু হয়েছে এই জলযুদ্ধ। কিন্তু ভূকৌশলগত কারণে এই অঞ্চলে পানি কখনোই ভারত, চীন বা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে থাকে না। শেষ পর্যন্ত তা হয়ে দাঁড়ায় বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার। ভৌগোলিকভাবে ব্রহ্মপুত্র নদের মাত্র 6% বাংলাদেশের মানচিত্রে প্রবাহিত, কিন্তু এই নদীটির উপরই নির্ভর করে পুরো গঙ্গা ব্রহ্মপুত্র নদের ভবিষ্যৎ। আন্তর্জাতিক নদী বিশেষজ্ঞদের মতে চীন ও ভারত ব্রহ্মপুত্র নদে যে পাল্টাপাল্টি প্রকল্প করার পরিকল্পনা করেছে, তার সবচেয়ে বড় সমস্যা হলো স্বচ্ছতার অভাব। বাংলাদেশের ব্রহ্মপুত্র পানি প্রধানত আসে লোয়ার আসাম থেকে। বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক একটি নদীতে যে কোনো ধরনের বাঁধ দেবার সিদ্ধান্ত হলে তা যতটা পরিষ্কারভাবে জানানো প্রয়োজন হয়, চীন তা জানায়নি। ভারত এর বিপরীতে আরেকটি প্রকল্প করার কথা বললেও তা কী ধরনের হবে সেটিও পরিষ্কার নয়। বিশেষজ্ঞদের মতে যদি দুই দেশই শুধু পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে, তবে বাংলাদেশ হয়তো কোনো ধরনের সংকটে পড়বে না। তবে দুই দেশের একটি দেশও যদি পানি সরিয়ে নেয়, শুকনো মৌসুমে দেখা দিতে পারে পানির অভাব। পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়নার চেয়ারম্যান ইয়ান জিওওং এর বরাত দিয়ে গ্লোবাল টাইমস জানিয়েছে, এই কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা হবে 7 কোটি কিলোওয়াট প্রতি ঘন্টা এবং ইতিহাসে এর সমান্তরাল কোনো প্রকল্প নেই। বেইজিং এখনও এর সুনির্দিষ্ট অবস্থান জানায়নি, তবে গ্রেট ব্যান্ড বলে পরিচিত যে অংশে এটি পশ্চিমে বাঁক দিয়েছে, সেখানেই প্রকল্পটি হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এটি ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ এখানে নদীকে নিয়ন্ত্রণ করা গেলে সেটিকে রীতিমতো অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। এই বাঁধের মালিক ভাটিতে চাইলে খরা কিংবা বন্যা ইচ্ছে মতো তৈরি করে নিতে পারবে। স্যাটেলাইটের সাহায্য নিয়ে ফাকরি জাদেকে হত্যা করা হয়েছে, দাবি IRGCর। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরি জাদেকে হত্যা করার কাজে স্যাটেলাইট নিয়ন্ত্রিত অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ব্যবহার করা হয়েছে এমন দাবি করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ বলেছেন, ভালো করে জানে তাদের এই ন্যাক্কারজনক কাজের জবাব দেয়া হবে। ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ রোববার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস শহরে বিজ্ঞানী ফাকরি জাদের স্মরণে এক অনুষ্ঠানে আরও বলেন, ইসরায়েলিরা বিগত বছরগুলোতে ইরানের প্রতিশোধমূলক হামলা দেখতে পেয়েছে এবং তারা ভালো করে জানে পরমাণু বিজ্ঞানী হত্যাও বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। IRGCর মুখপাত্র বলেন, মার্কিনিরা ইসলামী বিপ্লবের শুরু থেকে ইরানের সঙ্গে শত্রুতা করে এসেছে। বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের স্বার্থ বিপন্ন হয়ে পড়ে। এই কারণে তারা যে কোনো উপায়ে ইরানের ক্ষতি করতে উঠে পড়ে লেগে যায়। জেনারেল শরীফ বলেন, ইসরায়েল এমন একটি অবৈধ রাষ্ট্র যার সভ্যতার কোনো ভিত্তি নেই। এই সরকার বিগত 70 বছরে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর 2700 বিজ্ঞানী, চিন্তাবিদ ও বুদ্ধিজীবীকে হত্যা করেছে। তবে এত সব হত্যাকাণ্ড চালিয়েও ইসরায়েল নিজের পতন ঠেকাতে পারবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ খবর জানিয়েছে ইরানি গণমাধ্যম প্রেস টিভি।
ইসরায়েলের তীব্র সমালোচনা করলেন সৌদি প্রিন্স। বাহরাইনের মানামায় অনুষ্ঠিত নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলনে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন সৌদি আরবের প্রিন্স তুর্কি বিন আল ফয়সাল। রবিবার মানামা ডায়ালগ শীর্ষ সম্মেলনে অনলাইনে উপস্থিত ছিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি। প্রিন্স তুর্কি বলেন, নিরাপত্তা বিষয়ক অতি তুচ্ছ অভিযোগের ভিত্তিতে তরুণ, বৃদ্ধ, নারী, পুরুষসহ সবাইকে বন্দি শিবিরে আটক করে রাখে ইসরায়েল, যারা কোনো সুবিচারের নিশ্চয়তা ছাড়াই বন্দি জীবন পার করছে। ইসরায়েলের উচ্চ নৈতিক নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকার চিন্তাধারা পরিবর্তন করে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির অধীনে থাকা ফিলিস্তিনিদের জীবনযাপনের বর্ণনা দেন প্রিন্স তুর্কি আল ফয়সাল। ইসরায়েলি সেনাদের হত্যাকাণ্ড ও বসতি উচ্ছেদের সমালোচনা করে তিনি আরও বলেন, ইসরায়েলি সেনারা যাদের মন চায় তাদের ঘর ধ্বংস করছে এবং যাকে ইচ্ছা তাকে হত্যা করছে। অত্যন্ত কঠিন ভাষায় তিনি আরও বলেন, অতি ক্ষুদ্র অস্তিত্ব নিয়ে হুমকিতে থাকা দেশ, যাকে চারপাশের রক্তপিপাসুরা অস্তিত্বহীন করতে মরিয়া, তারা এখনও মনে করে যে সৌদি আরবের সঙ্গে বন্ধুত্ব করতে তারা বেশ আগ্রহী। অবশ্য ইসরায়েল বিষয়ে সৌদি প্রিন্স আনুষ্ঠানিক কোনো অবস্থানের কথা জানাননি। ইসরায়েল বিষয়ে তার অবস্থানকে সৌদি বাদশাহ সালমানের অবিকল রূপ বলে আখ্যায়িত করা হয়। অবশ্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বেশ তৎপর। প্রিন্স তুর্কি আল ফয়সাল 2 দশকের বেশিকাল যাবৎ সৌদি আরবের গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি সৌদি রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে কাজ করেন। এ খবর জানিয়েছে আল জাজিরা। আর্মেনিয়ায় তীব্র বিক্ষোভ, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি। আর্মেনিয়ায় ক্রমেই তীব্র হচ্ছে সরকার বিরোধী বিক্ষোভ। দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। তারা প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এই দাবিতে গত শনিবার এবং রবিবার লাগাতার বিক্ষোভ সমাবেশ হয়েছে আর্মেনিয়ার রাজধানীতে। প্রায় 20,000 মানুষ রাস্তায় নেমে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন। প্রধানমন্ত্রীর বাসভবনও ঘিরে ফেলেছেন তারা। পাশিয়ান অবশ্য পদত্যাগের দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, আপাতত ক্ষমতা ছাড়ার প্রশ্নই ওঠে না। সম্প্রতি নাগোর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে প্রায় 6 সপ্তাহ যুদ্ধ চলে। যুদ্ধে কারাবাখের গুরুত্বপূর্ণ এলাকাগুলো পুনর্দখল করে আজারবাইজান। গত 3 দশক যা আর্মেনীয় জনগোষ্ঠীর হাতে ছিল। আজারবাইজানের মধ্যে থেকেও তারা নিজেদের স্বাধীন সরকার তৈরি করেছিল আর্মেনিয়ার মদদে। 6 সপ্তাহের যুদ্ধে প্রায় 4,500 মানুষের মৃত্যু হয়েছে। শেষ পর্যন্ত রাশিয়ার হস্তক্ষেপে 3 দেশের মধ্যে একটি চুক্তি হয়। ফলে নাগোর্নো কারাবাখের 3টি গুরুত্বপূর্ণ অঞ্চল আজারবাইজানের হাতে যায়। সেই অঞ্চল ফাঁকা করে দিতে হয়েছে আর্মেনীয় জনগোষ্ঠীকে। এরপরই আর্মেনিয়ায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। বলা হয়, চুক্তিতে সই করে আর্মেনিয়া আপোস করেছে। এতে আজারবাইজানের লাভ এবং আর্মেনিয়ার ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও সে কথা স্বীকার করেছেন। এ খবর জানিয়েছে ডয়েচে ভেলে। সাম্রাজ্যবাদী চরিত্রের দিক দিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে পার্থক্য নেই। ইরানের বিচার বিভাগের প্রধান সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, জুলুম ও সাম্রাজ্যবাদী চরিত্রের দিক দিয়ে আমেরিকার ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি আরও বলেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির মোকাবিলা করার একমাত্র উপায় হচ্ছে ইরানকে শক্তিশালী করা। ইব্রাহিম রাইসি রোববার ছাত্র দিবস উপলক্ষে তেহরানে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন। আমেরিকার সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হওয়ার ফলে তেহরানের প্রতি ওয়াশিংটনের বিদ্বেষী আচরণে নমনীয়তা আসবে বলে কোনো মহল যখন জোর গুঞ্জন শুরু করেছে, তখন একথা বললেন ইব্রাহিম রাইসি। তিনি বলেন, অর্ধ শতাধিক আগের তুলনায় আমেরিকা এখন অনেক বেশি দুর্বল এবং ইরান এখন অনেক বেশি শক্তিশালী। ইরানের বিচার বিভাগের প্রধান বলেন, আমেরিকা পাশ্চাত্যে এত বেশি অপমানিত হয়েছে যা কারো কাছে অজানা নয়। দেশটি অদূর ভবিষ্যতে আরও বেশি অপমানিত হবে বলে তিনি মন্তব্য করেন। ইরান অন্য যে কোনো সময়ের তুলনায় মধ্যপ্রাচ্য অঞ্চলে বেশি শক্তিমত্তার অধিকারী উল্লেখ করে রাইসি বলেন, একমাত্র ইরানের এই শক্তিমত্তাই আমেরিকাকে হতাশ করে দিয়েছে।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হারাম। লেবাননের শীর্ষ পর্যায়ের আলেম এবং সুপ্রিম ইসলামিক শিয়া কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আমির কাবালান বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা ধর্মীয় এবং নৈতিকভাবে সম্পূর্ণ হারাম। কয়েকটি আরব রাষ্ট্র ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার যে বিশ্বাসঘাতক পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণের জন্য তিনি মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান। রোববার লেবাননের শীর্ষ পর্যায়ের আলেম এই বক্তব্য দেন। তিনি বলেন, আইনত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করার কোনো সুযোগ নেই। শেখ আব্দুল আমির কাবালান আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথিত ডিল অব দ্য সেঞ্চুরি ঘোষণা করেছেন তা বাস্তবায়নের অংশ হিসেবে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদান সম্প্রতি যে চুক্তি করেছে তা পরিপূর্ণভাবে নাকচ করে দেওয়ার জন্য লেবাননের এই আলেম আরব রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান। পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের পণ্য সর্বাত্মকভাবে বয়কট করার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা মোকাবিলা করা যাবে। ভেনেজুয়েলায় আরও 10 জাহাজ তেল পাঠাচ্ছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্ববৃহৎ একটি জাহাজ বহর তেল নিয়ে ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ভেনেজুয়েলা তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে যখন জ্বালানি তেলের সংকটে ভুগছে তখন ইরান এই তেল পাঠানোর দ্বিতীয় দফা উদ্যোগ নিল। ব্লুমবার্গ টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে, এই বহরে ইরানের 10টি তেলবাহী জাহাজ রয়েছে। এসব জাহাজ ভেনেজুয়েলায় তেল পৌঁছে দেওয়ার পর ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল রপ্তানি কাজে সহযোগিতা করবে। ইরান এবং ভেনেজুয়েলা দুদেশের উপরে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে এই নিষেধাজ্ঞা অমান্য করেই ইরান ভেনেজুয়েলায় তেল পাঠাচ্ছে। এর আগে গত মে মাসে ইসলামী প্রজাতন্ত্র ইরান 5টি ট্যাঙ্কারে করে 15,30,000 ব্যারেল তেল পাঠিয়েছিল ভেনেজুয়েলায়। ইরানের জাহাজগুলো যখন ক্যারিবীয় সাগর পাড়ি দিয়েছিল তখন মার্কিন নৌবাহিনী সেগুলোকে টহল দিয়ে নিয়ে গেছে। এই ঘটনায় আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল বিস্মিত হয়েছিল। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানি জাহাজগুলোকে তার বন্দরে স্বাগত জানিয়েছিলেন। যে কোনো হঠকারিতার ব্যাপারে যুক্তরাজ্য ও ভারতকে সতর্ক করে দিল চীন। যুক্তরাজ্য ও ভারত তাদের বিমানবাহী যুদ্ধজাহাজগুলোকে চীনের পানিসীমার কাছে পাঠাতে যাচ্ছে বলে যখন খবর বেরিয়েছে তখন লন্ডন ও নয়াদিল্লিকে যে কোনো হঠকারিতার ব্যাপারে সতর্ক করে দিয়েছে বেইজিং। চীনা ইংরেজি দৈনিক দি গ্লোবাল টাইমস রোববার জানিয়েছে, চীনকে চাপে রাখার জন্য 2021 সালের গোড়ার দিকে দেশটির পানিসীমার কাছাকাছি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন ও ভারত। জাপান সরকারও এই খবরের সত্যতা স্বীকার করেছে। ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস সেদেশের বিমানবাহিনী প্রধানের বরাত দিয়ে জানিয়েছে, চীনকে চাপে রাখার জন্য ভারত ওই অঞ্চলে একটি বিমানবাহী রণতরী পাঠাবে। দৈনিকটি বলেছে, চীনের বিমানবাহী রণতরীগুলোর সম্প্রসারণকামী তৎপরতা প্রতিহত করার লক্ষ্যে এই কাজ করবে ভারত। ওদিকে চীনা সামরিক বিশ্লেষকদের উদ্ধৃত দিয়ে গ্লোবাল টাইমস জানিয়েছে, চীনকে প্রতিহত করার জন্য নয়, বরং এই অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য সেখানে রণতরী পাঠাতে যাচ্ছে ভারত ও ব্রিটেন। চীনা দৈনিকটি সে দেশের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা উল্লেখ করে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, চীনের আশপাশে বিদেশি শক্তিগুলোর সামরিক শক্তি বৃদ্ধির পরিণতি ভালো হবে না। কিছুদিন আগে চীনের একজন সাবেক সেনা কর্মকর্তা বলেছিলেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকা পরমাণু বোমা হামলা চালালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বেজিং ভিন্ন পথ খোলা রেখেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।